আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনো বিপদসীমার উপরে কয়েকটি নদ নদীর পানি। শিক্ষকদের সঙ্গে কাদেরের ফলপ্রসূ বৈঠক, আগামী বছরের জুলাই থেকে শুরু হবে পেনশন স্কিম। বাজার নিয়ন্ত্রণে আলু আর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত সরকারের, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ভারী বৃষ্টিপাত বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার উপরেই রয়েছে কয়েকটি নদ নদীর পানি। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার কমে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর ছোট যমুনা নদী, আত্রাই ও নাগর নদীর পানি কমতে শুরু করেছে, তবে অপরিবর্তিত আছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। ব্রহ্মপুত্রের পানি চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে অতিবৃষ্টির কারণে সৃষ্ট কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার খবর জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই মুহূর্তে জেলার বন্যার সার্বিক অবস্থা এবং নদ নদীর পানি কতটা কমেছে আমাদের জানাবেন। যদি আপনি যেমনটি বলেছিলেন যে জামালপুরের বন্যা উন্নতি হলেও আসলে বন্যা অপরিবর্তিত রয়েছে। ইতিমধ্যেই বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আমরা জেনেছি যে এই মুহূর্তে বন্যার বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে, এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে আমরা বন্যার পানি এই মুহূর্তে জানতে পেরেছি বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বন্যা এখনও অব্যাহত রয়েছে। তবে ভোগান্তি কিছুটা কমেছে যে বন্যার পানি বেশ কিছু কমার কারণে। আর সার্বিকভাবে যেটা বলা যায় যে জামালপুরে এখনও বন্যার যে পানি এটি আসলে লোকালয়ে কিছুটা রয়েছে, তবে লোকালয় থেকে ধীরে ধীরে পানিটি কমছে এবং নিম্নাঞ্চলে বেশ পানির ডুবে থাকার কারণে আসলে এখন পর্যন্ত আমরা যত জেনেছি যে কৃষি তথ্য মতে সেটা হল যে 11,000 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে, এবং যেটি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আঞ্চলিক সড়ক পানিতে ডুবে রয়েছে। তার পাশাপাশি যেটি মারাত্মক আকার ধারণ করেছে সুপেয় পানি এবং শিশু খাদ্য, সেই সাথে গবাদি পশুর গোচারণ ভূমি পানিতে নিমজ্জিত থাকার কারণে গবাদি পশু নিয়ে আসলে যারা কৃষক বা খামারি রয়েছেন তারা আসলে সরকারি উঁচু জায়গায় নিয়ে অবস্থান করছেন। এইটি একটি সংখ্যা রয়েছে। কৃষকরা যেটি বলছে যে যেহেতু খোলা আকাশে রাত বিরাতে বিভিন্ন জায়গায় পানি উঠেছে, সেটি চুরের একটি আশঙ্কা, গরু চুরের একটি আশঙ্কা তারা দেখছে, সেটি মাথায় রেখে তারা আসলে খোলা আকাশে পাহারা দিচ্ছে এবং তাদের পরিবার বেশ কিছু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এবং আরেকটি বিষয় যে জামালপুর জেলা 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তার মধ্যে মূলত প্রায় 2,000-এর অধিক মানুষ আশ্রয় কেন্দ্র থেকে তারা নিজ বাড়িতে চলে যেতে শুরু করেছে। তবে এখনো যারা নির্মাঞ্চলে বসবাস করে তাদের এখনো তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। আর জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা যদি জেনেছি যে এখন পর্যন্ত জামালপুরে প্রায় 11,100 মেট্রিক টন চাল এবং 22 লক্ষ টাকা নগদ অর্থ এবং 4,500 শুকনো খাবার প্যাকেট তারা বরাদ্দ করেছে। তবে যেটি আমরা দেখেছি যে ত্রাণ কার্যক্রম যেটি দেখেছি যে প্রায় এখনো বরাদ্দ কিন্তু 5.5 মেট্রিক টন চাল এবং নগদ 7.5 লক্ষ টাকা ইতিমধ্যে বন্টন করা হয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে বন্যা কবলিত এলাকা এখনো ত্রাণের যে বৃহৎ একটি জায়গা সেটি এখনো বাদ পড়ে আছে, যার কারণে আসলে কিছুটা হাহাকার দুর্ভোগে মানুষ রয়েছে। কারণ খেটে খাওয়া মানুষের যেটি চরম দুর্ভোগে, তারা নির্মাঞ্চলে পানি প্লাবিত হওয়ার কারণে তারা এখন পর্যন্ত আসলে শ্রমে বা ফিরে যেতে পারেনি, কাজে ফিরে যেতে পারেনি। কৃষকরা তারা একটি ভোগান্তিতে রয়েছে, তাদের খেতে বা ফসলি খেতে পানি জমাতার কারণে তারা খেতে কোনো কাজ করতে পারছে না। সবকিছু মিলিয়ে আসলে একটি ভোগান্তির মধ্যে রয়েছে। আরেকটি নতুন ভোগান্তি সৃষ্টি হয়েছে এই বন্যা এবং বৃষ্টির পানিতে, সেটি হচ্ছে শিশু এবং বৃদ্ধদের সর্দি এবং জ্বর পানিবাহিত রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যেই সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রায় 15টি মেডিকেল টিম তারা ভ্রাম্যমাণ রেখেছে, বিভিন্ন জায়গায় তারা এই সেবা দিচ্ছে। তবে বেশিরভাগ আমরা দেখেছি যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসলে এখনো সেই বন্যা কবলিত দুর্গম চরাঞ্চলের মানুষগুলো তারা এখনো পৌঁছতে পারেনি, কারণ বিভিন্ন জায়গায় পানি এবং নৌকা না থাকার কারণে যোগাযোগ একটি বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে আসলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসলে এখনো পর্যন্ত ওইরকম আমরা চোখে পড়েনি। জ্যোতি। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। ভারী বৃষ্টিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন,
কক্সবাজারে জলাবদ্ধতা কেমন দেখছেন এবং রাস্তাঘাটের অবস্থা কেমন আমাদের জানাবেন। তারান্নুম, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের প্রবেশ মুখে। এখানে যদিও বৃষ্টি থেমে গেছে বিভিন্ন বৃষ্টি যেমন নাই, রোদ জলমলে রৌদ্র, ঠিক এই অবস্থায় কিন্তু দুর্ভোগ কিন্তু থামে। দুর্ভোগে এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা প্রধান সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ের পানি, পাহাড় থেকে নেমে আসা পানি প্রধান সড়কের উপর দিয়ে যাচ্ছে। এখানেই জমে আছে পাহাড়ের কাদা বালি মাটি, এখানে একদম পাহাড়ের মধ্যে স্তূপ হয়ে আছে। তার ওদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো উন্নত মানের একটা নালা, এখানে সরকার তৈরি করে দিচ্ছে। সেই নালাটা ভরাট হয়ে গেছে পাহাড়ের মাটিতে, যার কারণে পানিটা চলে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। ফলে আর এই উন্নত নালাটা কোনো কাজে আসে নাই, কিন্তু এই নালাটা তৈরি হয়েছে অত্যন্ত অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে সরকারের উচ্চমহল থেকে জানানো হয়েছে, এবং যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছে তারা সেটা জানিয়েছে। কথা বলছিলাম কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমানের সাথে, তিনি যেটা জানিয়েছে কক্সবাজারের এই ধরনের সমস্যার মূল কারণ হলো পাহাড় কাটার কারণে যেসব মাটি নিচে নেমে আসে, নালা ভরাট হয়ে যাওয়ার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। শহরের দোকানপাট রাস্তাঘাটের উপর দিয়ে পানি চলে যাচ্ছে, সেই পানি গিয়ে পড়ছে কক্সবাজার শহরের পাশে 1 নম্বর ওয়ার্ড সমিতি পাড়া কুতুবদিয়া পাড়া এলাকায়। সেখানে প্রায় কয়েক হাজার বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে, সেখানকার মানুষ পানিতে অবরুদ্ধ হয়ে আছে। ঠিক সকালবেলা সেখানে পানি ছিল, হয়তো বিকালের দিকে একটু পানি নামার ব্যবস্থা করেছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে, সেখানে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ঠিক তোর বিমানবন্দর আশেপাশে এলাকা পানিতে এখনো নিমজ্জিত রয়েছে, যেহেতু সেটা নির্মাঞ্চল, এখনো কাজ করছে পৌরসভার কর্মীরা, কাজ করছে পানি সরিয়ে দেওয়ার জন্য। তবে সাধারণ মানুষ বলেছে তারা ত্রাণ চায় না, তারা সহযোগিতা চায় না, তারা চায় পানির নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, তারা সেটাই চাচ্ছে। তারান্নুম। হারুন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হারুনুর রশিদ কক্সবাজার থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন। পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় শিক্ষকদের দাবি দাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে শিক্ষক নেতা অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জানান তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর ওবায়দুল কাদের জানান সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন 2025 সালের 1 জুলাই থেকে। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে 2025 সালের 1 জুলাই থেকে। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানের যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক। চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4টায় গণভবনে এটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 3 দিনের চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়। তার এই সফরে 2 দেশের মধ্যে 22টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ এই তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এই সব পণ্য দেশে এলে দাম কমবে বলে আশা করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল 28টি খাতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ভরা মৌসুমেও এবছর কমেনি আলু পেঁয়াজের দাম। এমনিতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিভিন্ন নিত্যপণ্য। সম্প্রতি আবারও আলু পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ 110 থেকে 120 টাকা আর আলু 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে।
এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আনতে আলু ও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এর ফলে ব্যবসায়ীরা যে কোনো দেশ থেকে এই পণ্য দুটি আমদানি করতে পারবেন। কাঁচা মরিচ সহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির জন্য 18 জেলায় অতিবৃষ্টিকে দায়ী করেন প্রতিমন্ত্রী। আইপি ওপেন করে দেওয়া হয়েছে, যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পোশাক খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতের পণ্য রপ্তানিতে গুরুত্ব দেয়া হচ্ছে। গার্মেন্টস যে ধরনের সুবিধা পায়, চামড়া এবং চামড়াজাত পণ্য, পাট এবং পাটজাত পণ্য, কৃষি উৎপাদিত এবং প্রসেস পণ্য একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। রপ্তানি বাড়াতে নতুন বাজার ধরার চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। রপ্তানি বাজারে আমরা যেন মার্কেটিং। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। খাদ্যপণ্য কেনার আগে তা স্বাস্থ্যসম্মত কিনা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছেন খাদ্য ও কৃষি বিশেষজ্ঞরা। বিষয়টি সামনে এনে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন কলকাতার খাদ্য ও কৃষি বিশেষজ্ঞ অংশুমান দাস। সম্প্রতি মানিকগঞ্জে এই নিয়ে কর্মশালা করেছেন তিনি। মানিকগঞ্জ শহরের বাসিন্দা শামসুন নবী তুলিপ বাড়ির বড় কর্তা হিসেবে বাজার সদাই তিনিই করেন। তবে কতটা স্বাস্থ্যসম্মত পণ্য কিনছেন তা তার জানা নেই। তুলিপের মতো অসংখ্য ভোক্তার এই অবস্থা। যে পণ্যটা আমরা কিনবো সেটা যেন মানসম্মত কিনা, সেটা স্বাস্থ্যসম্মত কিনা, সেটা গুণগত অবস্থানটা ভালো কিনা, ভালো জায়গাতে উৎপাদন হয়েছে কিনা, এই ব্যাপারে আমরা আসলে যাচাই বাছাই করি না, আমরা এই ব্যাপারে সচেতন না। ভোক্তা থেকে শুরু করে উৎপাদনকারীদের স্বাস্থ্যকর খাবারের বিষয়ে সচেতন করতে কাজ করছেন কৃষি বিশেষজ্ঞ অংশুমান দাস। তিনি মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে কৃষি বিষয়ে বিভিন্ন কর্মশালা করে থাকেন। সম্প্রতি তিনি মানিকগঞ্জে দেলোয়ার জাহানের প্রাকৃতিক কৃষি খামারে করেছেন খাদ্য বিষয়ক কর্মশালা। এতে অর্ধশতাধিক কৃষি উদ্যোক্তা অংশ নেন। যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর এবং আমাদের বিভিন্ন অসুখ বিসুখ প্রতিনিয়ত হচ্ছে, এ ধরনের খাবার আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি। ভোক্তা যদি সচেতন না হয়, আমরা যত চিল্লাচিল্লি করি না কেন বা এত যদি সারা দেশ মিলেও আমরা নিরাপদ খাবার নিয়ে কাজ করি, খুব বেশি লাভ হবে না। ব্যস্ত জীবনে নিরাপদ খাবার নিয়ে না ভাবার কারণে অসুখ বিসুখ বাড়ছে বলে মনে করেন এই কৃষি বিশেষজ্ঞ। খাবার কোথা থেকে উৎপাদন হচ্ছে, কারা উৎপাদন করতেছে, এটা নিরাপদ কিনা, কোন জায়গা থেকে আসতেছে, এগুলো সব যাচাই করতে হবে এবং খাদ্যের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে। এক যুগ ধরে প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করা অংশুমান দাস মনে করেন, স্বাস্থ্য ঠিক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেখে শুনে পণ্য কেনা। আপনি কি খাবেন সেটা তো প্রাথমিকভাবে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, তাই না? তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে, এই সচেতনতার বিষয়টা নিয়ে মানুষেরই আর একটু এগিয়ে আসা উচিত, কারণ এটা তো খুব কঠিন না, আজকাল তো সমস্ত তথ্যই পাওয়া যাচ্ছে। প্যাকেটজাত খাদ্য পরিহার করে অর্গানিক খাবার গ্রহণের পরামর্শ তার। এখনকার খাবার যেগুলো বলা হচ্ছে প্যাকেজ, এনার্জি ডেন্সড খাবার, প্রচুর পরিমাণে ক্যালোরি, সেগুলো কোনোভাবেই সঠিক খাবার বলে আমি মনে করি না। ফলে খাবারের দিকে দেখতে গেলে আমাদের পুরনো সংস্কৃতির দিকে ফিরে যেতেই হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে সর্বস্তরের সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান অংশুমান দাস। দীপ্ত বার্তা কক্ষ। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 1 কেজি ক্রিস্টাল মেথ সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে কোয়াইনছড়ি পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আব্দুল মোতালেব ও জাফর আলমকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় 1 কেজি ক্রিস্টাল মেথ। র্যাব জানায় এগুলোর মূল্য অন্তত 1 কোটি টাকা। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করত। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 20 শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও তাদের পাওয়া না যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাই সরকারের কাজ, এতে যা যা করা দরকার তাই করা হবে। আমি সমস্যাটা জানি, আমি মন্ত্রী হওয়ার আগেও আমি এগুলোর সম্বন্ধে অনেক ওয়াকিবহাল, কারণ আমি নিজেও একজন ডাক্তার, আমি উপজেলার থেকে উঠে আসছি এক জায়গায়। তবে এইগুলো তো রাতারাতি ইয়ে করা সম্ভব না। তবে আমার বক্তব্য স্পষ্ট, আমি প্রান্তিক জনসংখ্যার জন্য, প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা করার জন্য যা যা দরকার, যত কনসালটেন্ট রাখার দরকার, যেভাবে রাখা দরকার, আমি তাই করব। সারা দেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী একথা বলেন। জানান, চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকদের চাহিদা মেটানো হবে। এ লক্ষ্যে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রী আরও বলেন, সারা দেশেই গ্যাস সহ জ্বালানি সংকট রয়েছে, সেই সব বাধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। চলমান এইচএসসি পরীক্ষা ও চলতি সপ্তাহে উল্টো রথযাত্রা, তাজিয়া মিছিল সহ বেশ কিছু কর্মসূচি থাকায় নগরবাসীর জনদুর্ভোগ কমাতে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদি হাসান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক আপডেট নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলতি সপ্তাহের 3 দিন এইচএসসি পরীক্ষা, 15 জুলাই উল্টো রথযাত্রা, 17 জুলাই পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল এবং কোটা বিরোধী আন্দোলন চলমান থাকায় ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ থাকছে। তবে নগরবাসীর ভোগান্তি কমানো ও চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপি। আন্তর্জাতিক প্রসঙ্গ, নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত 22 শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। স্থানীয় সময় শুক্রবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লাটু রাজ্যে 2 তলার স্কুল ভবনটি ধসে পড়ে। আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে রেড ক্রস ও অন্যান্য উদ্ধারকারী দল। আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। গত 2 বছরে দেশটিতে 1 ডজনের বেশি ভবন ধসের ঘটনা ঘটেছে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটা করে সম্পন্ন হলো ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। রাজকীয় এই আয়োজনে অতিথি ছিলেন দেশ বিদেশের ব্যবসা, বাণিজ্য, শিল্প, রাজনীতি, ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র জগতের তারকারা। ব্যয় হয়েছে 5,000 কোটি ভারতীয় রুপি। 4 মাস ধরে মহা ধুমধামে চলছে বিয়ের আয়োজন। অবশেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও কনে রাধিকা মার্চেন্ট। বছরের শুরু থেকেই আম্বানি বাড়ির বিয়ে নিয়ে চলছে চর্চা। প্রথমে জামনগর, পরে ইউরোপে, এরপর জুলাই মাসের শুরু থেকে একটানা চলতে থাকা প্রাক ওয়েডিং। একাধিক হাই প্রোফাইল অতিথি এসেছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। ছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার ও দেবেন্দ্র ফড়নবিশরা। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, দাওয়াত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীরও। রাজকীয় এই বিয়ের আয়োজনে ছিলেন দেশ বিদেশের ব্যবসা, বাণিজ্য, শিল্প, রাজনীতি ও চলচ্চিত্র তারকারা। বাদ যাননি ভারতীয় ক্রিকেট সহ ক্রীড়া অঙ্গনের তারকারাও। অনুষ্ঠানে প্রায় 1200 অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
অতিথিদের মতো খাবারেও চমক। পদ ছিল 2500-এর বেশি। নীতা আম্বানির আয়োজনে ছিল কাশির বিভিন্ন ধরনের চাট, ছিল স্ট্রিট ফুড যা সবারই প্রিয়। মেনুতে উল্লেখযোগ্য পানীয় ছিল মাদ্রাজের বিখ্যাত ফিল্টার কফি। কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে প্রায় 5,000 কোটি টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি। ভারতীয়দের মধ্যে বিয়ের অনুষ্ঠানে এত খরচ এই প্রথম। আগামী 15 জুলাই পর্যন্ত চলবে আনুষ্ঠানিকতা। শুধু ভারতবাসী নয়, বিশ্বের নামি দামি বিয়ের মধ্যে অনন্ত রাধিকার বিয়ে স্মরণীয় হয়ে থাকবে। তবে এই বিয়ে ঘিরে হই হুল্লোড় ও মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, ঠিক ততটা ক্ষোভও জন্ম নিয়েছে। যে দেশে কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং আয় বৈষম্য প্রকট, সেখানে এই বাড়বাড়ন্ত ও অঢেল সম্পদ ব্যয়ের সমালোচনা করছেন অনেকেই। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। জার্মানির বার্লিনে আগামীকালের আলো ঝলমলে রাতটি হবে শুধুই ফুটবল প্রেমীদের, যেখানে ইউরো মুকুটের লড়াইয়ে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একদিকে 12 বছর পর ইউরোর ফাইনালে স্পেন, অন্যদিকে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ইংল্যান্ড। লড়াইটা ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম বনাম স্প্যানিশ মাস্টারপিস ইয়ামালার বললেও ভুল হবে না। দুজনই স্প্যানিশ ক্লাব রিয়াল আর বার্সা কাঁপানো তারকা। কার হাতে উঠবে সোনার হরিণ, কে ভাঙবে বার্লিনের দেয়াল, সে অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। পারফরম্যান্সের মানদণ্ডে ফাইনালে ফেভারিটের তালিকায় এগিয়ে স্পেন। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্বার গতিতে এগিয়ে চলছে 3 বারের চ্যাম্পিয়নরা। নান্দনিক ও আগ্রাসী ফুটবল খেলে ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি ও ফ্রান্সের মতো শক্ত প্রতিপক্ষকে কাঁদিয়েছে স্পেন। বিপরীতে অনেকটা ভাগ্যের জোরেই ফাইনালে উঠেছে গত আসরের রানার আপ ইংল্যান্ড। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে দেশের বাইরে এটাই তাদের প্রথম ফাইনাল। ইউরোতে দুদলের সবশেষ দেখা হয়েছিল 1996 সালের কোয়ার্টার ফাইনালে। সেবার টাই ব্রেকারে স্পেনকে হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে 1980 আর 1968 সালের দুইবারের দেখায় জয় আছে ইংলিশদের। অন্যদিকে 1981 সালের পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 14 বারের দেখায় 7 জয় স্পেনের। এছাড়া 2018 সালের ন্যাশনস লিগেও ইংল্যান্ড জিতেছিল 3-2 গোলে। কিন্তু ইতিহাস বলছে ফাইনালের মঞ্চে বরাবরই অপ্রতিরোধ্য স্পেন। 2002 সালের পর দুইবার ইউরো আর বিশ্বকাপের ফাইনালে খেলে খালি হাতে ফেরেনি লা রোজারা। এছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর রেকর্ডও ইংলিশ ক্লাবের বিপক্ষে দারুণ। তাই বলা যায় ফাইনালের মহারণ নিয়ে স্বস্তিতে নেই ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন 2টি টেস্ট খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে শেষ টেস্ট 30 আগস্ট। তার আগেই শুক্রবার পাকিস্তান দলের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের ভরা জুবির কারণে 2 নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে সরিয়ে দেয় পিসিবি। আগের কমিটির 2 জন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিকের সহ নতুন কমিটিতে রাখা হয়েছে প্রধান কোচ ও অধিনায়ককে। আগের কমিটি ছিল 7 সদস্যের আর নতুন কমিটি 4 জনের। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে ও টি-20 নেতৃত্বে আছেন বাবর আজম। পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করা। শেষ করব দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনো বিপদসীমার উপরে কয়েকটি নদ নদীর পানি। শিক্ষকদের সঙ্গে কাদেরের ফলপ্রসূ বৈঠক, আগামী বছরের জুলাই থেকে শুরু হবে পেনশন স্কিম। বাজার নিয়ন্ত্রণে আলু আর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত সরকারের, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।